যিনি ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো। ক্ষমতার মসনদ থেকে তাকে সেলফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? এটা কি কেবল একটি সাধারণ রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? ভারতের মাটিতে বসে প্রবীণ ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক এমন এক গোপন তথ্য ফাঁস করলেন, যা শুনে আটকে উঠেছেন খোঁজ রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই সমস্ত খবর পাওয়ার পর কি তারেক রহমান নিলেন জীবনের অন্যতম বড় কঠোর সিদ্ধান্ত? সালাউদ্দিনের ক্ষমতায় ডানা কিভাবে এক ঝটকায় ছেটে ফেললেন তারেক রহমান? রাজনীতির পেছনের এই ভয়ঙ্কর খেলার আসল সত্য জানতে ভিডিওটি বিন্দুমাত্র না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার শুরুটা হয়েছে খুব সাধারণভাবে নয়, হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। 5 আগস্টের পর থেকে যারা প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনি হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সেই সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিট থেকে। তার জায়গায় কাকে বসানো হলো? পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। আর সালাউদ্দিন আহমেদকে পাঠানো হলো কোথায়? তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ LGRD মন্ত্রণালয়। একদম সোজা কথায় বলতে গেলে ডানা ছেটে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কিন্তু কেন এই অপমানজনক বিদায়? দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটা পরিবর্তনের আভাস পাওয়া যায়। যেহেতু মির্জা ফখরুল স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার পদত্যাগের পথটি ফাঁকা হয়। আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক অন্য কাজ করে বসেন। তিনি শূন্য হওয়া LGRD মন্ত্রণালয় বসিয়ে দিলেন সালাউদ্দিনকে, আর সবচেয়ে চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে নিলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কাগজে কলমে এটি সাধারণ রদবদল মনে হলেও রাজনীতির ভেতর বাহির যারা খোঁজ রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার আমলনামার চূড়ান্ত ফলাফল। চলুন একটু পেছনের গল্পটা জেনে আসা যাক। 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর যখন নতুন বিএনপি সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চরম ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান কিংবা ডক্টর আব্দুল মঈনের মতো ত্যাগী ও প্রবীণ নেতারা যারা চরম দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন, তারা যখন কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে কেন এমন হট সিট উপহার দেওয়া হলো, এই প্রশ্ন কিন্তু তখনই উঠেছিল। তা সত্ত্বেও মানুষ ভেবেছিল হয়তো কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো ঘটনা। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং সবকিছু তলানিতে গিয়ে ঠেকেছে। চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সালাউদ্দিন মার্চ মাসে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। মে মাসে অভিযান শুরু হলো, 1254 জন চাঁদাবাজের তালিকাও তৈরি হলো। বলা হলো কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু বাস্তব সত্য কি? কয়েক মাস পর সরকারকে আবারও অল আউট অভিযানের ঘোষণা দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? সালাউদ্দিন আহমেদের সব ঘোষণা ছিল সির্ফ ফাঁকা আওয়াজ। সাধারণ মানুষ রাতে নিরাপদে বাড়ি ফিরতে চেয়েছিল, ব্যবসায়ীরা চেয়েছিলেন চাঁদাবাজ মুক্ত পরিবেশ। কিন্তু সালাউদ্দিন আহমেদের আমলে দেখা গেল দলের নাম ভাঙিয়ে সুবিধাবাদীরা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসল। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হলো কেবলই চড়া লম্বা ভাষণ। পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। এই চরম ব্যর্থতা তারেক রহমানের নজরকে এড়ায়নি। তারেক রহমানের আগেই পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন কারো পারফরমেন্স খারাপ হলে ছাড় দেওয়া হবে না। তিনি প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়, কথা দিয়ে কথা না রাখলে সরে যেতেই হবে। তবে সালাউদ্দিন আহমেদের পতনের গল্প কিন্তু অন্য জায়গায়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব থাকার সময় সালাউদ্দিন আহমেদ ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, ঠিক তখনই ভারতের প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক এক ভয়ঙ্কর বোমা ফাটালেন। সোশ্যাল মিডিয়ায় সুবীর ভৌমিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললেন তা শুনে আটকে উঠবেন সবাই। সুবীর ভৌমিক সরাসরি প্রশ্ন তোলেন, এত ভয় কেন সালাউদ্দিন সাহেব? বড় বড় কথা বলছেন, আবার নাম করে হইচই করছেন শুনছি। আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই কেন? কেন বলেন নাই যে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিন? সুবীর ভৌমিক এখানেই থামেননি। তিনি আরো বিস্ফোরক দাবি করে বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের গায়ে বা কর্মকর্তাদের পায়ে ধরে কেঁদেছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনি তো তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান। সুরেশ কালরার পায়ে ধরেন নাই, যিনি শিলং স্টেশনের চিফ ছিলেন। বলেছিলেন আমাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না, র্যাব আমাকে সীমানায় পেলেই করবে। এখন এত বড় বড় কথা কেন বলছেন? আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে, তাই না? চিন্তা করে দেখুন তো, যে মানুষটি আজ দেশের নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি নাকি নিজের প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে বসে ভারতীয় গোয়েন্দাদের পায়ে ধরে কেঁদেছিলেন। এই আন্তর্জাতিক কেলেঙ্কারি এবং ভারতের সাথে গোপনে সমঝোতা করার অভিযোগ যখন সামনে আসলো, তখন বিষয়টি আর কেবল মন্ত্রণালয়ের ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ রইল না। এটি সরাসরি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখা দিল। একদিকে দেশের ভেতরের আইন শৃঙ্খলা রক্ষার চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাত। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই
এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। ঠিক এই জায়গাতেই তারেক রহমান খেললেন তার আসল মাস্টার স্ট্রোক। তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন সালাউদ্দিনকে গুরুত্বপূর্ণ পদে রাখা মানে দলের ভাবমূর্তি পুরোপুরিভাবে ধ্বংস করা। তাই কোনো রকমের আপোষ না করে সালাউদ্দিন আহমেদকে সেফ ঝেঁটিয়ে বিদায় করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কাউকে কোনো সাফাই গাওয়ার সুযোগ দেওয়া হলো না, কঠোর বার্তা দেওয়া হলো দলে পদবি যাই হোক, দেশের স্বার্থ ও পারফরমেন্সের জায়গায় কোনো ছাড় নেই। সালাউদ্দিন আহমেদকে সরানোর পেছনে কেবল সিভিল প্রশাসন বা রয়ের বিতর্কই যেন শেষ কথা নয়, এর পেছনে রয়েছে বড় কারণ সশস্ত্র বাহিনীর অসন্তোষ। ৫ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় সেনাবাহিনীকে মাঠে নামতে হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদ সিভিল পুলিশ প্রশাসনকে পুনর্গঠন করতে ব্যর্থ হন, যার ফলে বিচার বিভাগীয় ও মাঠ পর্যায়ে নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী বাড়তি চাপের মধ্যে পড়তে হয়। সামরিক নীতি নির্ধারকরা একটি পেশাদার ও কঠোর স্বরাষ্ট্র নেতৃত্ব চাচ্ছিলেন, যা বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে সাহায্য করবে। সালাউদ্দিনের ঢিলেঢালা মনোভাব ও রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টার কারণে সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে জটিলতা তৈরি হয়। তারেক রহমান বুঝতে পারেন দেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক বাহিনীর আস্থা ধরে রাখতে এই পদে নেতৃত্ব পরিবর্তন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়া সালাউদ্দিন আহমেদকে সরানোর পেছনে আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনীতিও একটি বড় কারণ ছিল। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে ঋণ সহায়তা পাওয়া জরুরি হয়ে পড়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বিদেশি নাগরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। ঢাকা চট্টগ্রাম শিল্পাঞ্চলের চরম অস্থিরতায় বিদেশি বাণিজ্যিক প্রতিনিধিরা তাদের অসন্তোষ প্রকাশ করে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিদেশি মিত্রদের কাছে সরকারের পেশাদার ও দক্ষ ভাবমূর্তি তুলে ধরতেই তারেক রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই জরুরি পরিবর্তন আনেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন এই কঠিন পরিস্থিতি সামাল দিতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে এনে এক বিশাল অগ্নিকুণ্ডে বসানো হয়েছে। তার সামনে এখন পাহাড় সমান চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যা করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, চাঁদাবাজদের সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং রাজপথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অ্যানিকে এখন ঠিক সেই কাজগুলো করে দেখাতে হবে। জনগণ আর কোনো কথা বা অজুহাত শুনতে চায় না, জনগণ চায় বাস্তব কাজ। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন তারেক রহমানের এই আস্থার প্রতিদান দিতে, নাকি তিনিও ব্যর্থ মন্ত্রীদের তালিকায় নাম